সদ্য বিবাহিত স্বামীর কোলে একটি ৩ বছরের বাচ্চা ছেলে। সেই বাচ্চা বধূরূপে প্রণয়াকে দেখে অনবরত কাঁদছে এবং প্রণয়ার স্বামীকে বলছে, এই মা ভালো না, বাবা আমাকে মেরেছে এই মা। প্রণয়া অবাক হয়ে বাচ্চাটির দিকে চেয়ে ঘন ঘন মাথা নাড়াল। সে যে মারেনি, এই বাচ্চাটাকে ছুঁয়ে দেখেনি এখন অবধি। প্রণয়া কৈফিয়ত দিয়ে বলল, বিশ্বাস করুন আমি ওর গায়ে হাত অবধি দেইনি, মারা তো দূরে থাক। কিন্তু প্রণয়ার স্বামী তা মানতে নারাজ। সে চেঁচিয়ে ধমক দিয়ে উঠল প্রণয়াকে। প্রণয়া তার স্বামীর হাত ধরে বোঝাতে চাইল, স্বামী তাকে ধাক্কা দিল। প্রণয়া নিজেকে সামলাতে না পেরে দেয়ালের সাথে কপালে আঘাত পেল। সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায়। হকচকিয়ে উঠে বসে প্রণয়া। চারপাশে নজর বুলিয়ে বুঝল এতক্ষণ স্বপ্নে দেখেছিল। প্রণয়া নিজের ওপরই চরম বিরক্ত হলো। মুখভঙ্গি এরকম যেন সকাল সকাল তেঁতো কিছু মুখে তুলেছে। পরপর বিরক্ত হলো মায়ের ওপরও। মা এসব কি আজারে সিরিয়াল দেখে? এদের ভিত্তিহীন সিরিয়ালের গল্প প্রণয়ার স্বপ্নের মধ্যে ঢুকে গিয়েছে। মায়ের সাথে গতকাল একটু বসেছিল টিভির কাছে। ফলস্বরূপ ওই সকলেই এমন তিক্ত স্বপ্ন। প্রণয়া কপাল কুঁচকে মিনমিন করে বলল, ধুর, সবুজ শ্যামলা সৌন্দর্যে ভরপুর শ্রীমঙ্গল বাতাসে ভেসে বেড়ায় চাপ পাতার নেশালো ঘ্রাণ। এক ঝাঁক পাখি উড়ে বেড়াচ্ছে বিশাল আকাশ ছুঁয়ে। গাছগাছালির পাতা ঢালের পাঁক পুকুর দিয়ে চা বাগানে প্রবেশ করছে নরম আবেদি রোদ। প্রণয়া চায়ে চুমুক দিতে দিতে চা বাগানের সৌন্দর্যে নজর বুলাচ্ছে। ওই সৌন্দর্য প্রণয়ার জন্য নতুন কিছু নয়। উপর থেকে ড্রোনের শ্যুট নিলে দেখা যাবে সমগ্র সবুজের মাঝে এক টুকরো বাড়ি। সেই বাড়িটার নাম চা বিলাস। সেই চা বিলাস বাড়িটা প্রণয়াদের চা বাগানের মাঝামাঝিতে তাদের বাড়িটায়। প্রায় 21% জমি মিলিয়ে উঠান। আর বাড়িটা কাঠের দোতলা বাড়ি এবং তার চারপাশে খোলা উঠান। উঠানের আশপাশে জুড়ে আবার কাঠের বেড়া। এই বাড়িটা প্রণয়ার দাদার ভীষণ শখের গড়া। তিনি প্রতিনিয়ত চিন্তা করতেন কী করলে বাড়িটার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। জীবিত থাকা অবস্থায় তিনি বাড়ির প্রতি অত্যন্ত দুর্বল ছিলেন। তাই তো স্ত্রী মূর্ছা যাওয়া সত্ত্বেও এই বাড়িতে দুজন কাজের লোক নিয়ে একাই থাকতে শুরু করে দিলেন। স্থানীয় বাচ্চাদের কাছে এই চা বিলাস ভুতুড়ে বাড়ি লাগলেও পর্যটকদের কাছে এই বাড়ি চোখ ধাঁধানো সুন্দর। চা বিলাসের দোতলার ঝুল বারান্দা থেকে পাতাবাহার ঝুলে পড়েছে নিচের হলদে বাতি অবধি। কত মানুষ যে এই বাড়ির সামনে এসে ছবি তুলে গেছে। তাদের এই বাড়ি আসা নিয়ে আলাদা ভিজিটের প্রয়োজন হয় না। পর্যটকরা নিজেদের মতো করে এসে ঘুরে চলে যায় আর প্রণয়া শুধু তাদের নীরবে দেখে যায়। প্রণয়া দীর্ঘশ্বাস ফেলে ভেতরে চলে যায়। কলেজের পোশাক পরে পেরিয়ে আসতেই দেখল প্রণয়ার মা অর্থাৎ মিসেস ফাহিমা নাস্তা তৈরি করে ফেলেছে। ঘড়ির কাঁটা এখন 6টার ঘরে। 6:35। প্রণয়া খাবার টেবিলে বসলেও খাবারে হাত দিল না। মূলত প্রণয়া তার বাবা অর্থাৎ নুহাশ সাহেবের অপেক্ষায় বসে রইল। নুহাশ সাহেব প্রতিদিন ফজরের পরপর বেরিয়ে যায় তার 20 বিঘা চায়ের বাগানে চোখ বুলাতে। আশপাশে মসজিদ নেই বললেই চলে, তাই ফজরের নামাজটা নুহাশ সাহেবের ঘরেই পড়তে হয়। প্রণয়াকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। নুহাশ সাহেব মিনিট 3-এর মধ্যেই এলেন। তবে তার স্বাভাবিক মুখে অস্বাভাবিক রাগ জ্বলজ্বল করছে। যা মা মেয়ে দুজনে লক্ষ্য করল। নুহাশ সাহেব খাবার টেবিলে বসেই কঠিন গলায় স্ত্রীর উদ্দেশ্যে বললেন, প্লাবনকে কালকের মধ্যে বাসায় দেখতে চায় রোকসানা। স্কুল শোলটুল কি যাবে না? এত মানুষের বাসায় বেড়ানো কিসের? শেষ দুটি বাক্য নুহাশ সাহেব গলার স্বর বাড়িয়ে বললেন, প্রায় ধমকেই বলা চলে। প্লাবন প্রণয়ার ছোট ভাই, সবে ক্লাস 4-এ পড়েছে। প্লাবন সহজে বাড়ি থাকতে চায় না, মামাদের বাড়ি বেড়াতে ভীষণ পছন্দ করে। তাই তো প্রণয়ার বড় মামা আসলেই আবদার করে প্লাবনকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। প্রণয়া আজও বুঝে না মামা বাড়িতে এত কি মজা পায় সে। প্রণয়া ফাহিমা দুজনে এই পরিস্থিতিতে চুপ থাকল। ফাহিমা আশ্বাসের স্বরে স্বামীকে বলল, আচ্ছা প্রণয়ার বাবা, আপনি শান্ত হন। আমি আজই কল করে বলবো ভাইকে, কাল সকালের মধ্যে প্লাবনকে বাড়ি দিয়ে যাবে। নুহাশ সাহেব ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। যা প্রণয়া চোখ এড়াল না। সকালে নিজের ঘর থেকে বাবার ফুরফুরে গলাই তো শুনেছিল। ঘণ্টা খানেকের মধ্যেই কি এমন হলো যে বাবা এতটা তেতে আছে? চা বাগানে কিছু হলো নাকি? প্রণয়া সঙ্গে সঙ্গে প্রশ্নটা করল,
করল না, নুহাশ সাহেবকে রয়ে শয়ে কিছুটা সময় নিয়েই জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? বাগানে বা কারখানায় কি কোনো সমস্যা হয়েছে? নুহাশ সাহেব কিছুটা নিবে এলো, তবুও গলায় তেজ মিশিয়ে উচ্চস্বরে বলল, সু বাচ্চা ইমরানে হিসাবে ভালো রকম গণ্ডগোল বাঁধিয়ে রাখছে। কর্মচারীরাও বলল, কত টাকা নাকি মেরে দিছে। এর নামে যদি আমি মামলা না ঠুকছি। ইমরান নুহাশ সাহেবের ম্যানেজার ছিল। সে কিনা নুহাশ সাহেবের এত বড় চা ব্যবসার হিসাব নিকাশ রাখত। সেই লোক যদি বিশ্বাসঘাতক হয় তাহলে রাখতে হবে। প্রণয়া বলল, বের করে দিস না। তা আর বলতে, ও এখন জুতারও যোগ্য না। সে মানুষ বিশ্বাস ভঙ্গ করে। আর যাই হোক, মানুষের কাতারে পড়ে না। তো এখন কি করব? নতুন ম্যানেজার কাকে বানাবো? বিশ্বাসযোগ্য কেউ আছে? এই পর্যায়ে নুহাশ সাহেবের নিশ্চুপ রইলেন। তারপর নাস্তায় আর কোনো কথা হলো না। খাওয়া শেষে নুহাশ সাহেব মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেন কলেজের উদ্দেশ্যে। এদিকের কিছু রাখাইন মেয়ে এবং স্থানীয় এক দুইজন কলেজ যায়। নুহাশ সাহেব ওদের সাথে প্রণয়াকে অটোতে উঠিয়ে দেন। রাস্তা থেকে কলেজ যেতে প্রায় 50 মিনিটই লাগে, যার কারণে বেশ আগেই বের হতে হয় প্রণয়াকে। ক্লাস শুরু হয় আবার 9টা, 9:30 থেকে। প্রণয়া অটোতে বসে সারি সারি সবুজ চা বাগানের নজর স্থির রাখল। প্রণয়ার চোখে যেন জ্বলজ্বল করছে এক টুকরো সবুজ রং। প্রণয়ার পুরো নাম প্রণয়া শেখ। এবার অনার্সে ভর্তি হয়েছে। গায়ের রং আহামরি ফর্সা না হলেও কিছুটা পরিষ্কার। এছাড়া তার মুখের মায়া টানা ছোট চোখ, কোমর অবধি আঁকা বাঁকা চুল, সবটাই একজন সুন্দরীর পরিচয় বহন করে। তবে তার গায়ের রঙের চাইতে মুখের মায়াবোধ হয় সকলকে বেশি আকৃষ্ট করে। প্রণয়া স্বভাবতই শান্ত স্বভাবের, খুব মেপে মেপে কথা বলার মানুষ, নিরিবিলি শান্তিপ্রিয় মানুষও সে। প্রণয়ার জন্ম হয় সিলেট শহরে। নুহাশ সাহেবের ছোট থেকেই শখ ছিল শহরে থাকার। এজন্য ফাহিমাকে নিয়ে প্রথমে শহরেই থাকত। শহরেই মোটামুটি বেতনের একটা চাকরিও করত। অথচ প্রণয়ার দাদার অঢেল সম্পদ, চায়ের বড় ব্যবসা, এইসবকে তুচ্ছ করে নুহাশ সাহেব তার শখ মিটিয়েছেন। প্রণয়ার বয়স যখন 14-15, তখনই প্রণয়ার দাদা অসুখে ভুগে হঠাৎ মারা গেলেন। দাদা গত হওয়ার পরপর নুহাশ সাহেব আচমকা বদলে গেলেন। শহুরে চাকরি ছেড়ে পরিবার নিয়ে সোজা চলে গেলেন বাবার ভিটেতে। প্রণয়ার বাবা দাদার একমাত্র ছেলে হওয়ার সব সম্পত্তি তার নামে হয়ে গেল। তাই নুহাশ সাহেব তার বাবার ব্যবসাকে আবার আঁকড়ে ধরলেন। মারা যাওয়ার আগে নুহাশ তার অসুস্থ বাবার হাত ধরে কথা দিয়েছিলেন, এই সাম্রাজ্য তিনি সামাল দিবেন। নুহাশ সাহেব ব্যবসায় হাত দিলেও তাকে অনুতপ্ত বোধ বেশ কুড়ে কুড়ে খায়। বাবার শেষ সময়ে পাশে থাকতে পারেননি। মাকে হারিয়ে ফেলার পরেই নুহাশ সাহেব শ্রীমঙ্গলে ছেড়েছিলেন। তার শখ চাওয়ার তীব্রতা এতটাই বেড়ে যায় যে একা বাবা কি করে এখানে থাকবেন মাথাতেও আসেনি। ভেবেছিলাম বিশ্বস্ত দুজনের সঙ্গে আছেন, আর চিন্তা কিসের। মাসে 2-1 বার বাবার সাথে দেখা করে আসলেই হবে, তাই করতেন। প্রণয়ার দাদা নুহাশকে প্রতিবার ব্যাকুল চিত্তে বলতেন, নাতি নাতনিগুলাকে নিয়ে এখানেই থেকে যা নুহাশ, একা একা ভালো লাগে না। এখন সেই মানুষটা আর নেই। তবে থেকে গেছে এক বুক আফসোস এবং অনুতপ্ত বোধ। বিকালে প্রণয়া ঝুল বারান্দায় ফাটি বিছিয়ে শুয়ে রইল। মাথার নিচে এক হাত দিয়ে পলকহীন চোখে ভাসা ভাসা মেঘের আকাশ দেখতে লাগল। এদিকে নেটওয়ার্ক তেমন নেই বললেই চলে, যার ফলস্বরূপ প্রণয়ার সেরকম মোবাইলের প্রতি আসক্তি নেই। নুহাশ সাহেব 4 মাস আগে একটা স্মার্টফোন কিনে দিয়েছিল মেয়েকে, কিন্তু সেটা বেশিরভাগ সময় অবহেলাতেই পড়ে থাকে। প্রণয়ার সময়গুলো এভাবেই শুয়ে বসে একাকী কাটে, হয় ঝুল বারান্দা নয়তো উঠান ঘুরে। বিকাল সময়টা একটু বেশি অবসর কাটে। এই সময়ে বাড়িতেও তেমন কাজ টাজ থাকে না। পরের দিন সকাল 11টার মাঝেই বড় মামা প্লাবনকে নিয়ে এলেন। প্রণয়া সেদিন কলেজ যায়নি। বাড়ি থেকে কলেজ যেহেতু দূরের পথ, এই জন্য কলেজে খুব কম যাওয়া আসা করে সে। সপ্তাহে 2 বা 3 দিন যায়। প্লাবন তো ফিরেই গল্প জুড়ে বসল। সেখানে গিয়ে কি করছে, কি খেয়েছে, কোথায় ঘুরছে ইত্যাদি। প্রণয়া এক্ষেত্রে নীরব শ্রোতার ভূমিকা পালন করল। সন্ধ্যার পরপর নুহাশ সাহেব ফিরলেন। ফিরেই জানালেন,
নতুন ম্যানেজারের খোঁজ পেয়ে গেছি। নতুন ম্যানেজার হিসেবে কাকে নির্বাচন করলো, তার পরিচয় কি, এসব সম্পর্কে বিশেষ কিছু বলেন না নুহাশ সাহেব। তবে নুহাশ সাহেব বেশ নির্ভর এবং শান্ত লাগছিল। মোট কথা, নুহাশ সাহেবের কপালে যেই চিন্তার ভাঁজ পড়েছিল সেই ভাঁজটা আজ দেখা যাচ্ছে না। ব্যাপারটা আশ্চর্যজনক হলেও প্রণয়া আগ্রহ দেখালো না। দুই দিন পর খুব সকালে নুহাশ সাহেব বললেন তাদের খালি দুটি ঘর পরিষ্কার করে দিতে। খালি ঘর পেছনের দিকে ছিল। এমনিতে দোতলা মিলিয়ে মোট 5টা ঘর প্রণয়াদের। চাইলে বাড়িতে আরও 2-3টা ঘর তোলা সম্ভব উত্তর দিকটায়। নুহাশ সাহেবের হঠাৎ ঘর পরিষ্কার করার কথা ফাহিমা অবাক হয়। তিনি স্বামীকে জিজ্ঞেস করল, দুটো ঘর হঠাৎ খালি করতে বললেন যে? কে আসবে? বাড়ির সদস্যই আসবে। আমি 2জন কাজের লোক পাঠাবো, ওরাও তোমাদের সাহায্য করে যাবে। বলেই নুহাশ সাহেব বাড়ি থেকে বেরিয়ে যায়। সময় মতো 2জন মহিলাও আসে সাহায্য করতে। প্রণয়া বাবার কথায় বেশ অবাক হয়েছে। বাবাকে প্রশ্ন করল, না মা করেছে ভেবে। তবে নুহাশ সাহেব তো বিশেষ কিছুই বললেন না। কে আসবে বাড়িতে? দুপুরের মধ্যে ঘর পরিষ্কার হয়ে যায়। এক ঘরে পুরাতন একটা খাট আছে। সেই পুরাতন খাটে ফাহিমা নতুন চাদর বিছিয়ে নেয়। নুহাশ সাহেব যেহেতু ঘর পরিষ্কার করতে বলেছেন, সেহেতু মেহমান কেউ আসবে না আসবেন। আরেক রুম প্রায় ফাঁকা। একটা তোশক আর একটা ল্যাপ ছাড়া তেমন কোনো আসবাবপত্র নেই। তবে বিপত্তি ঘটল প্রণয়ার বেলায়। সে হঠাৎই জ্বর এবং মাথা ব্যথায় কাবু হয়ে গেল। তাই তো বিকাল থেকে বিছানাতেই পড়ে রইল। সন্ধ্যার পর নিস্তব্ধ বাড়িটা। হঠাৎ নতুন মানুষের গলা শোনা গেল। প্রণয়ার ঘরটা দোতলা হওয়া সেরকম স্পষ্ট কিছু শুনল না, শুধু নুহাশ সাহেবের গলাই শোনা গেল। তবে কি বাবার অতিথি চলে এসেছে? সে রাতে বাবার অতিথিদের আর নিজ চোখে দেখা হলো না প্রণয়ার। ঘুমে আচ্ছন্ন হয়ে গেল খুবই দ্রুতই। পরের দিন সকাল 8টা বাজে প্রণয়ার ঘুম ভেঙে যায়। ফজরের নামাজ মিস হয়ে যাওয়ায় প্রণয়া কিছুটা আহত হলো। বিছানা থেকে উঠতে গিয়ে অনুভব করল সারা গা জুড়ে নিদারুণ ব্যথা। তবুও প্রণয়া নিচে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়। বাড়িতে নুহাশ সাহেব নেই। প্রণয়ার একবার পেছনের দিক গিয়ে দেখতে ইচ্ছা করছিল যে কে এসেছে। কোনো পুরুষ মানুষ থাকতে পারে এই শঙ্কায় এলোমেলো প্রণয়া আর সেদিকে আগায় না। সে বাড়ির ভেতরে মায়ের কাছে চলে যায়। ফাহিমা মেয়েকে দেখে বলল, জ্বর কমছে দেখি, আয় তো কাছে কপাল ছুঁয়ে দেখি। ফাহিমা প্রণয়ার কপালে হাত দিয়ে বুঝল জ্বর নেই তেমন। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। প্রণয়া বলল, গতকাল সন্ধ্যায় কে আসলো আম্মু? মুহূর্তেই ফাহিমার অধরে হাসি খেলে যায়। হাসি বজায় রেখে বলল, নীলু আপা আসছে, নির্মলাও আসছে। নির্মল এখন তোর বাবার নতুন ম্যানেজার। নামগুলো প্রণয়া প্রথম শুনেছে, অথচ ফাহিমা এমনভাবে বলল যেন প্রণয়ার কতদিনের চেনা জানা তারা। প্রণয়া ভ্রু কুঁচকে বলল, ওনারা কারা আম্মু? ফাহিমা বোধহয় ভুল বুঝতে পারে। জিভে কামড় দিয়ে বলল, ও তুই তো ওদের চিনিস না। নীলুপা আমার গ্রামের মানুষ। আত্মীয়তার সম্পর্ক আমাদের মাঝে না থাকলেও আর্থিক সম্পর্ক আছে। ওরাই আসছে সুনামগঞ্জ থেকে। সেই ছোট্ট নির্মল এখন যে কত বড় হয়ে গেছে। কিন্তু সব কিছুর মধ্যেও একটা দুঃসংবাদ, নির্মলের বাবা নেই। শেষ কথাটা বেশ দুঃখী স্বরেই বলল ফাহিমা। প্রণয়া আর কিছুই বলল না, চুপচাপ শুনে গেছে। ফাহিমা দুপুরের খাবারটা প্রণয়ার হাত দিয়েই পাঠালো নির্মলদের ঘরে। প্রণয়া এই কাজে বেশ বিরক্ত হয়েছিল। তবে সে ঘরে গিয়ে দেখতে পেল জীর্ণ শীর্ণ এক ভদ্র মহিলা সবে জোহরের নামাজ পড়ে যায় নামাজ ছেড়ে উঠছেন। উনিই বুঝি নীলুপা আন্টি। নীলুপা বাহিরের দিকে নজর যেতেই প্রণয়াকে দেখতে পান। সঙ্গে সঙ্গে শুকনো মুখে ফুটে ওঠে তার সুন্দর হাসি। তিনি ব্যস্ত গলায় বললেন, তুমি বুঝি প্রণয়া? আসো আসো, ভেতরে আসো। প্রণয়া কিছুটা অপ্রস্তুত হয়ে সালাম দিল নীলুপাকে। নীলুপা সালামের উত্তর দিয়ে প্রণয়াকে ভেতরে এনে বসিয়ে দিলেন। প্রণয়া ঢেকে রাখা বাটির খাবার নীলুপার দিকে বাড়িয়ে বলল, মা পাঠিয়েছে। নীলুপা হাসি মুখেই সেই খাবার নিলেন। সঙ্গে বললেন, এসবের কি প্রয়োজন ছিল? প্রণয়া কিছু বলল না, জোরপূর্বক শুধু হাসল। আলাপ আলোচনায় প্রণয়া অফ টু, তাই বেশিক্ষণ বসল না।
কাজের ছুতোয় চলে আসলো বাড়ি। বাড়ি এসে দেখলো নুহাশ সাহেব এসেছেন। নুহাশ সাহেব মেয়েকে সামনে পেয়ে নির্মলের নামে প্রশংসার ঝুলি নিয়ে বসলেন। নির্মল নাকি প্রথম দিনেই বেশিরভাগ হিসাব ধরে ফেলে, কোথায় কি ত্রুটি আছে সেটাও মিলিয়েছে। মোটামুটি প্রথম দিনেই নির্মলের কাজের প্রতি এত স্পৃহা দেখে নুহাশ সাহেব ভীষণ সন্তুষ্ট। শুধু অসহায় প্রণয়া সেসব নীরবে গিলে নিল। প্লাবন স্কুল থেকে ফিরে খেলতে গিয়েছিল। খেলা থেকে ফিরে সেও গলায় উচ্ছ্বাস ঢেলে বলল, নির্মল ভাইয়া কত ভালো জানো আপু, আমাকে বাসায় পৌঁছেও দিল, আবার দেখো চিপসও কিনে দিল। নির্মল ভাইয়াকে আমার খুব পছন্দ হয়েছে। প্রণয়া এই পর্যায়ে এসে বিরক্ত হলো। একটা মানুষ এসেছে সবে, তাকে যাচাই বাছাই না করেই তাকে নিয়ে এত লাফালাফির কারণ বুঝল না সে। প্লাবনের এত প্রশংসা শুনে ভাবল, নির্মল নামের লোকটা তো এত আহামরি কেউ না। তবে সবাই কেন সেই নির্দিষ্ট মানুষটার প্রশংসায় ব্যস্ত? কি এমন পানি পড়া খাইয়েছে এই লোক? কে এই নির্মল?